বিসমিল্লাহির রহমানির রহিম। অধ্যায় ৫ খাদ্য, পুষ্টি ও পরিপাক, লেকচার ১০। আমরা ইনশাআল্লাহ আমাদের দেহে খাদ্য পরিপাকের যে সিস্টেমগুলি রয়েছে, মুখে, অন্ত্রে, পাকস্থলীতে যে পরিপাকগুলি রয়েছে, সেগুলো নিয়ে ইনশাআল্লাহ আমরা আমাদের এই লেকচারে আলোচনা করব। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য মিজান একাডেমি ইউটিউবের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথে থাকার জন্য, নতুন আপডেট পাওয়ার জন্য www.mizanacademy.com এ চোখ রাখুন এবং ফেসবুকে থেকে নতুন আপডেট অথবা ইনফরমেশনের জন্য ফেসবুকে মিজান একাডেমিতে একটি লাইক দিন। খাদ্য পরিপাক ক্রিয়া। আমরা এখন ইনশাআল্লাহ আলোচনা করব যে আমাদের দেহের পরিপাকতন্ত্র খাদ্যকে কিভাবে পরিপাক করে বা পরিপাকতন্ত্রের মূলত কাজ কিভাবে এই পরিপাকতন্ত্র কাজ করে। আমাদের খাদ্য পরিপাক ক্রিয়া আমাদের পৌষ্টিকতন্ত্রের বিভিন্ন অঞ্চলে পরিপাক হয়ে থাকে। তার প্রথমটি হচ্ছে মুখে পরিপাক। আমরা যখন মুখের মধ্যে খাদ্য প্রবেশ করাই তখন দাঁতের সাহায্যে এবং জিহ্বার সাহায্যে জিহ্বা খাবারটাকে উল্টিয়ে পাল্টিয়ে দেয় এবং দাঁত সেই খাবারটাকে কখনো ছিঁড়ে, কখনো ছোট ছোট টুকরে পরিণত করে এবং কখনো চর্বণ বা পেষণের মাধ্যমে আমাদের অন্ননালীর উপযোগী করে তোলে। এছাড়াও আমাদের খাদ্যে লালা মিশ্রিত হয়, যে লালা আমাদের লালা গ্রন্থি থেকে নিঃসৃত হয় এবং সেই লালা খাদ্যের সাথে মিশ্রিত হয় এর কারণে যাতে গলধকরণ, মানে প্রচলিত ভাষায় আমরা বলি না খাবার গিলে যাওয়া, সেই গিলে যাওয়াটাই গলধকরণ, সেই গলধকরণে যাতে ইজি হয়, এটার কারণে খাদ্যদ্রব্যের সাথে লালা মিশ্রিত হয়ে খাদ্যদ্রব্যের সফটনেস তৈরি করে। লালায় যে এনজাইমগুলি রয়েছে সেই এনজাইম হচ্ছে ট্যালিন বা স্যালিভারি অ্যামাইলেজ নামক এনজাইম। এই এনজাইম একটি কাজ করে থাকে আমাদের খাদ্যে যদি শর্করা জাতীয় যে সমস্ত উপাদান রয়েছে বা শ্বেতসার, সেই শ্বেতসার জাতীয় উপাদানকে এই ট্যালিন বা স্যালিভারি অ্যামাইলেজ নামক এনজাইম মল্টোজে পরিণত করে। এছাড়াও আমাদের খাদ্য মুখ থেকে যখন গলবিল হয়ে অন্ননালীর মাধ্যমে পাকস্থলীতে যায় তখন একটি প্রক্রিয়া পেরিস্টালসিস নামক এক ধরনের প্রক্রিয়া তারা কাজ করে। অর্থাৎ এই প্রক্রিয়ায় আমাদের গলবিল এবং অন্ননালীর পেশি সংকোচন ও প্রসারণের মাধ্যমে খাদ্যদ্রব্য পাকস্থলী পর্যন্ত পৌঁছে যায়। পাকস্থলীতে পরিপাক। আমরা জানি যে পাকস্থলী প্রাচীরে অর্থাৎ অন্তঃপ্রাচীরে বা ভিতরের গাত্রে গ্যাস্ট্রিক নামক গ্রন্থি থেকে গ্যাস্ট্রিক রস নিঃসৃত হয়। সেই সমস্ত গ্যাস্ট্রিক রসে রয়েছে হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং পেপসিন। আমরা এখন ইনশাআল্লাহ দেখব যে এই হাইড্রোক্লোরিক অ্যাসিড কিভাবে আমাদের খাদ্যদ্রব্যের উপর প্রভাব বিস্তার করে। প্রথমত, খাদ্যদ্রব্যে যদি কোনো জীবাণু থাকে তাহলে এই HCl সেই সমস্ত ব্যাকটেরিয়া বা জীবাণুকে ধ্বংস করে ফেলে। এরপর হচ্ছে পেপসিনন জাতীয় যে সমস্ত নিষ্ক্রিয় পদার্থ থাকে তাদেরকে তারা সক্রিয় পেপসিন অর্থাৎ দেহের উপযোগী যে পদার্থ সেটাতে পরিণত করে। আমরা জানি মূলত হাইড্রোক্লোরিক অ্যাসিড হচ্ছে অ্যাসিড জাতীয় পদার্থ, সুতরাং তার প্রভাবে পাকস্থলীতে অম্লীয় পরিবেশ আলহামদুলিল্লাহ তৈরি হয়ে থাকে। এছাড়া অনেক সময় দেখা যায় যে এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের অতিরিক্ত নিঃসরণের কারণে আমাদের বিভিন্ন ধরনের মারাত্মক সমস্যার সম্মুখীন হতে হয়, যেমন পেটে জ্বালাপোড়া করে বা দেখা যায় অনেক সময় গ্যাস্ট্রিক যে রোগের কথা আমাদের সমাজে প্রচলিত আছে সেই সমস্ত রোগেরও প্রাদুর্ভাব সৃষ্টি হয়ে থাকে। এরপর রয়েছে হচ্ছে পেপসিন। আমাদের পাকস্থলীতে যে খাদ্যদ্রব্যগুলি আসে সেই খাদ্যদ্রব্যে যদি আমিষ উপাদান থাকে সেই সমস্ত আমিষ উপাদানকে গ্যাস্ট্রিক রসের যে উপাদান পেপসিন সেটি পেপটাইডে পরিণত করে। এই পেপটাইড হচ্ছে
দেহের গ্রহণের উপযোগী পদার্থ, যা 2 বা ততোধিক অ্যামাইনো অ্যাসিড দ্বারা গঠিত। সুতরাং আমরা বলতে পারি এই অ্যামাইনো অ্যাসিডের উপাদানগুলো পেপটাইডের মধ্যে জমা রয়েছে, বা অ্যামাইনো অ্যাসিড হচ্ছে পেপটাইডের মূল উপাদান। সুতরাং আমরা পেপসিনের কার্যকারিতা দেখলাম, তারা আমিষকে ভেঙে পেপটাইড বা দেহ গ্রহণের উপযোগী পদার্থে পরিণত করে থাকে। আমরা এখানে পাকস্থলী পরিপাক নিয়ে যে কথাগুলি বললাম, সেখানে কিন্তু স্নেহ পদার্থ বা শর্করা পদার্থের কোনো কথা আসেনি, কারণ গ্যাস্ট্রিক রসে যে উপাদানগুলি রয়েছে সেই উপাদানগুলো শর্করা এবং স্নেহ জাতীয় খাদ্যদ্রব্যকে পরিপাক করতে পারে না। আমরা এরপরে কথা বলবো ইনশাআল্লাহ কাইম নিয়ে। কাইমটি হচ্ছে যে এক ধরনের মন্ড, যেটি পাকস্থলীতে খাদ্যদ্রব্যের সাথে বিভিন্ন এনজাইমের মিশ্রণের ফলে সংগঠিত হয়। সোজা কথা হচ্ছে, খাদ্যদ্রব্য যখন পাকস্থলীতে আসে তখন এর সাথে এনজাইম মিশ্রিত হওয়ার পর যে রূপ লাভ করে সেটি হচ্ছে কাইম। এটা অনেকটা লিকুইডের মতো, অর্ধতরল পদার্থের মতো, এটার জন্য এটাকে বলা হচ্ছে অনেকটাই সুপের মতো। ক্ষুদ্রান্তে পরিপাক। আমরা আগে জানি যে ক্ষুদ্রান্তের মধ্যে অগ্নাশয় থেকে অগ্নাশয় নালী এবং যকৃত থেকে পিত্ত নালী এসে কানেক্টেড, পিত্তথলি কানেক্টেড। তার মানে হচ্ছে ক্ষুদ্রান্তের মধ্যে পিত্তথলি থেকে পিত্ত রস নিঃসৃত হয় এবং অগ্নাশয় থেকে অগ্নাশয় রস নিঃসৃত হয়। এই ক্ষুদ্রান্তের মধ্যে অগ্নাশয় রস এবং যকৃতের থেকে যে পিত্তথলি থেকে পিত্ত রস নিঃসৃত হয় তার প্রভাবে আলহামদুলিল্লাহ ক্ষুদ্রান্তে পরিপাকটি সংঘটিত হয়। প্রথমে আমরা জানি যে অগ্নাশয় রসের মধ্যে যে এনজাইমগুলো নিঃসৃত হয় সেটি হচ্ছে অ্যামাইলোজোলাইপেজ এবং ট্রিপসিন। আমিষ জাতীয় খাদ্য এই ট্রিপসিনের সাহায্যে বা এই ট্রিপসিন নামক এনজাইমের সাহায্যে তারা ভেঙে দেহ উপযোগী পদার্থ অ্যামাইনো অ্যাসিড ও সরল পেপটাইডে পরিণত করে থাকে। এছাড়াও আমরা ক্ষুদ্রান্তের মধ্যে যে আন্তরিক প্রাচীরগুলো রয়েছে সে প্রাচীর থেকে আন্তরিক রস নিঃসৃত হয়। এই আন্তরিক রসে যে এনজাইমগুলো থাকে সেগুলো হচ্ছে অ্যামাইলেজ, লাইপেজ, মল্টেজ, ল্যাকটেজ, সুক্রোজ। এই এনজাইমগুলো থাকে এবং এই এনজাইমগুলোর মাধ্যমে আলহামদুলিল্লাহ খাদ্যদ্রব্যগুলো দেহ উপযোগী সরল খাদ্যে পরিণত হয়ে থাকে। এখন আমরা নরমালি ভাবে জানি যে পিত্ত রস থেকে যে পিত্ত থলি থেকে যে পিত্ত রস নিঃসৃত হয় সেই পিত্ত রসটা হচ্ছে ক্ষারীয় পদার্থ। এর কারণে দেখা যায় যে তারা এক ধরনের ক্ষারীয় পরিবেশ সৃষ্টি করে, যেটা হচ্ছে আমার দেহের জন্য ভালো। কেন ভালো? কারণ হচ্ছে দেখা যায় যে পাকস্থলী থেকে যদি ম্যাক্সিমাম পরিমাণ HCl বা বেশি পরিমাণ HCl নিঃসৃত হয়ে যায় তখন আমার দেহের মধ্যে অ্যাসিডিটিও পরিমাণ বেড়ে যায়। পিত্তরস থেকে ক্ষারীয় রস নিঃসরণের ফলে অ্যাসিডিটি এবং ক্ষারীয়র মধ্যে একটা ভারসাম্যতা বজায় থাকে। পিত্তরস থেকে আরেকটি পদার্থ পিত্ত লবণ পাওয়া যায়। এই পিত্ত লবণের কারণে স্নেহ যে পদার্থগুলো রয়েছে, অর্থাৎ বিভিন্ন ধরনের তৈলাক্ত যে সমস্ত পদার্থ রয়েছে সেগুলো ক্ষুদ্র ক্ষুদ্র ছোট ছোট দানায় পরিণত হয়। এই দানা পরবর্তীতে ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারলে পরিণত হয়। এই ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল আমার দেহের জন্য উপযোগী। মোটামুটি এটাই ছিল হচ্ছে ক্ষুদ্রান্তের পরিপাক। আমরা ক্ষুদ্রান্তে আমিষ, শর্করা, স্নেহ সব ধরনের খাদ্য আলহামদুলিল্লাহ ক্ষুদ্রান্তে পরিপাক হয়ে থাকে। আমরা এখন দেখব যে পরিপাকৃত খাদ্য কিভাবে শোষিত হয়, ক্ষুদ্রান্ত দ্বারা কিভাবে খাদ্য শোষণ করা হয়। আমরা ক্ষুদ্রান্তের মধ্যে যে সমস্ত এনজাইম রয়েছে তার প্রভাবে কিভাবে সরল খাদ্য পরিণত হয় আলহামদুলিল্লাহ একটু আগে সেই আলোচনাগুলি করলাম। ক্ষুদ্রান্তে আঙ্গুলের মতো একটি অভিক্ষেপ বা প্রক্ষেপিত অংশ থাকে যার নাম হচ্ছে বিলাই। এই বিলাইয়ের মধ্যে ল্যাকটিয়াল নামক লসিকা জালক রক্তের কৈশিক নালিকা থাকে। এই কৈশিক নালিকার মাধ্যমে রক্তের ট্রান্সপারেশন ঘটতে পারে, আমরা একটু পরে সেগুলি নিয়ে ইনশাআল্লাহ কথা বলবো। এছাড়াও দেখা যায় যে এই
কৈশিক নালিকা বা রক্তনালী যুক্ত হয়ে হেপাটিক শিরা অর্থাৎ রক্ত ফ্লো হওয়ার যে পথ সেটা আলহামদুলিল্লাহ গঠন করে। এই শিরা থেকে ব্লাড ফ্লো হয়ে যকৃৎ পর্যন্ত আসে। আমরা দেখে এসেছি যে স্নেহ পদার্থ কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র ছোট ছোট কণায় বিভক্ত হয়, পরে তারা ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারলে পরিবর্তিত হয়ে যায়। তো এই ক্ষুদ্র ক্ষুদ্র যে কণা সেটা হচ্ছে ভিলাসের যে ল্যাকটেলিয়াল নামক লসিকা জালক থাকে সেটা শোষণ করে নেয় এবং ব্লাডের সাথে মিশিয়ে দেয়। এরপরে দেখা যায় যে ফ্যাটি অ্যাসিড আলাদা হয়ে যায়, তারপর হচ্ছে গ্লিসারল আলাদা হয়ে যায়। এই সমস্ত ফ্যাটি অ্যাসিড বা গ্লিসারল রক্ত প্রবাহিত হওয়ার সময় নালী প্রাচীর ছুঁয়ে অর্থাৎ জলীয় পদার্থ বের করে দেয়। এই জলীয় পদার্থকে আমরা লসিকা বলে থাকি। লসিকার মূল যে কাজটি হচ্ছে সেটা হচ্ছে সরল যে খাদ্যের উপাদানগুলো সেটা হচ্ছে ব্লাডে অর্থাৎ ব্লাডের মাধ্যমে রক্তের মাধ্যমে প্রবাহিত করে সেটা দেহের বিভিন্ন কোষে পৌঁছে দেওয়া এবং ওই সমস্ত কোষে যদি কোনো দূষিত পদার্থ থেকে থাকে সেই সমস্ত দূষিত পদার্থকে আবার রক্তস্রোতে ফিরিয়ে আনা। আমরা আবার জানি যে এই সমস্ত দূষিত পদার্থ কিভাবে আমাদের দেহ থেকে বেরিয়ে যায়। শ্বসন প্রসেস রয়েছে, রেচন প্রসেস রয়েছে, এগুলোর মাধ্যমে আবার আলহামদুলিল্লাহ এগুলো বাহিরে চলে আসে। আফটার এই সমস্ত পদার্থ শোষণের পর যে অবশিষ্টাংশ থাকে অর্থাৎ ক্ষুদ্রান্তে পরিপাক হওয়ার পর, ক্ষুদ্রান্তে খাদ্যদ্রব্য শোষিত হওয়ার পর অর্থাৎ ক্ষুদ্রান্ত কর্তৃক যে লসিকা রয়েছে সেই লসিকা মাধ্যমে খাদ্যের উপাদানগুলো সরল খাদ্যের উপাদানগুলো বিভিন্ন অংশে পৌঁছানোর পর যে অবশিষ্টাংশ থাকে সেইটা কোলনে চলে আসে অর্থাৎ বৃহদান্ত্রের আগের যে বৃহদান্ত্রের যে অংশটি রয়েছে সেটিতে চলে আসে। বৃহদান্ত্রের পরিপাক। বৃহদান্ত্রে কোনো এনজাইম এবং কোনো রাসায়নিক পদার্থ কর্তৃক খাদ্যদ্রব্যের ওপর কোনো রাসায়নিক বিক্রিয়া বা নরমালি ভাবে কোনো পরিপাক সংঘটিত হয় না। তো বৃহদান্ত্রে যে কাজটি করে থাকে সেটি হচ্ছে ওই অবশিষ্টাংশে যদি লবণ এবং পানি থেকে থাকে সেটাকে শোষণ করে নেয়। মূলত এভাবে শোষণ করার পর যে অবশিষ্টাংশ মল থাকে সেটা আমাদের দেহের বাহিরে চলে আসে। তাহলে আমরা ইনশাআল্লাহ প্রথম থেকে অর্থাৎ মুখ গহ্বরে থেকে নিয়ে শুরু করে বৃহদান্ত্র পর্যন্ত যে পরিপাক প্রক্রিয়াটি সংঘটিত হয় এতক্ষণ সেগুলো নিয়ে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আলোচনা করা হলো।